আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কর্মবিরতিতে রেল চালক, গার্ড ও টিকিট চেকাররা, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীদের মিছিল ভাঙচুর। যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক, মন্তব্য রেল পথ উপদেষ্টা। যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, নতুন বরাদ্দ সম্ভব নয়, জানালেন সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়, মন্তব্য আমির খসরুর। ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা। এস আলমের মালিকানাধীন ব্যাংক থেকে টাকা পেতে সময় লাগবে, জানালেন গভর্নর। ক্ষুদ্র ঋণের লাইসেন্স নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে সমবায় সমিতিগুলো। এবং খুলনা সহ 16 জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্যাঙ্ক লরির শ্রমিকরা, সারা দেশে আধাবেলা ধর্মঘট পালন। জ্বালানি তেলের সংকটে জনজীবনে ভোগান্তি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার রাত 12টা 1 মিনিট থেকে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। শ্রমিকরাও চাচ্ছে সমাধান হোক, তারাও চাচ্ছেন যাত্রীদের ভোগান্তি না হোক। যে অর্থ মন্ত্রণালয়ের কোন প্রতিনিধি সহ এবং আমাদের রেল এবং যারা ধর্মঘট ডেকেছেন তাদেরকে সহ আপনারা একসাথে বসেন, দেখবেন এটা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম জনশূন্য। যারা বাড়ি ফিরবেন বলে স্টেশনে এসেছিলেন, তারা কি করবেন তার কুলকিনারা করতে পারছেন না। শুধু দাবি দাবা আর দাবি দাবা। এখন আমরা সাধারণ মানুষ কি করব এই অবস্থা। এখন অপেক্ষা করছে আদৌ ট্রেন কখন চালু হবে কিনা। যদি চালু নাই হয় সেক্ষেত্রে আমাকে হোটেলে স্টে করে পরে ট্রেন চালু হলে যেতে হবে। এদিকে যারা গন্তব্যে পৌঁছাতে চান তাদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব। যেসব যাত্রীরা অনলাইন ও টিকিট কাউন্টার থেকে রেলের টিকিট কেটেছেন তারা একইভাবে টিকিটের টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো আজকে অনেকটাই জনশূন্য। লাইনের উপর এভাবেই বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। রেল উপদেষ্টা বলেছেন, যাত্রীদেরকে জিম্মি করে কোনো আন্দোলনই কাম্য নয়। তবে আন্দোলনরত শ্রমিকরা বলছেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কর্মবিরতি নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো অনেকাংশেই খালি। তবে আমার পেছনে যে লোকজন দেখতে পাচ্ছেন তারা আসলে বাসে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বিধায় তারা এখানে অপেক্ষা করছেন কি হয় না হয়, কি সিদ্ধান্ত হয় সেটা জানার জন্য। এবং এখানকার মানুষ একটু দেখাতেই চাই, ফুটবল খেলে সময় পার করছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যারা কর্মকর্তা আছেন এবং রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে যারা রানিং স্টাফ, তাদের কিন্তু একটা রুদ্ধদ্বার
বৈঠক চলছে স্টেশন ম্যানেজারের রুমে। আমরা এখনো পর্যন্ত সেই মিটিংটা চলছে বলেই আমরা জানি। বেশ ঘণ্টাখানিক যাবত তাদের মধ্যে মিটিং চলছে। সেখানে রয়েছে রেলপথের যে সচিব আছেন তিনিও কিন্তু সেখানে রয়েছে। এখনো পর্যন্ত আন্দোলনের ব্যাপারে তারা যে কর্মবিরতিতে গিয়েছেন সেটার কি পরিস্থিতি সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কর্মবিরতি তারা প্রত্যাখ্যান করবেন নাকি না। তবে যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে বাস সার্ভিসটা থাকলেও অনেকে কিন্তু বাসে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, অনেক রোগীরাও আছেন। এবং আমরা একজন নারীর সাথে কথা বলেছি, তার ৩-৪ জন বাচ্চা নিয়ে তিনি অপেক্ষা করছেন সেই সকাল থেকে। তিনি এসেছেন শরীয়তপুর থেকে, তার ঢাকাতে কোথাও থাকার জায়গা পর্যন্ত নেই সে, এবং এসে দেখছেন যে ট্রেন চলাচল বন্ধ। সে এখন না পারছে যেতে ফিরে তার গ্রামের বাড়িতে, না পারছে তার গন্তব্যে পৌঁছতে, এবং ঢাকাতেও কোথায় থাকবেন সেটা অনিশ্চিত। এছাড়া আমরা জেনেছি যে টিকিট রিফান্ডের কথা বলা হলেও অনেকে অভিযোগ করেছেন যে 2-3 দিন পরে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে, এমনও কথা বলা হয়েছে। এর জন্য যাত্রীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে, এবং যাত্রী সংখ্যা খুব স্বভাবতই ট্রেন চলাচল না থাকলে আরো বেশি থাকার কথা। তবে বাস সার্ভিসটার কারণে কিন্তু সেই বিষয়টা কমই রয়েছে যাত্রীর পরিমাণ। এছাড়া আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা বলেছেন তাদের দাবিটা ন্যায্য, সেই ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ করা না হবে তারা এই কর্মবিরতি কিন্তু বন্ধ করবে না, কর্মবিরতিতেই তারা থাকবেন, এবং তাদের পূর্ণ যে দাবি সেটা পালন করতে হবে। সেই ক্ষেত্রে 50% বা 75% দাবি পূরণ করলেও তারা এই কর্মবিরতি থেকে সরে আসবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। নাজিয়াত, এই ছিল এখনকার মতো আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুশফিক। এদিকে সারা দেশে রেল চলাচল বন্ধ থাকায় কোনো স্টেশন থেকেই ছাড়েনি ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পারায় রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস.এম. আশরাফের রিপোর্ট। চট্টগ্রামে রাত 12টার পর থেকে রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকালে ট্রেন ছাড়ার বিষয়টি অনিশ্চিত হওয়ায় অধিকাংশ যাত্রী টিকিট ফেরত নিয়ে যান। যাত্রী শূন্য হয়ে পড়েছে প্ল্যাটফর্ম। আন্দোলনকারীরা চট্টগ্রামের পাহাড়তল লোকেশন প্রাঙ্গণে সকাল থেকে সমাবেশ করছেন। এ সময় তারা তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান। 4.5 বছর আমাদের আন্দোলন চলতেছে। আমরা আমাদের এই অধিকার ফিরে পাওয়ার জন্য, এটা আমাদের কোনো দাবি নয়, এই অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করতেছি। যাত্রীদের সুবিধার্থে তারা সে 23/1/2025 পত্রকে বাতিল করে নতুন করে পূর্বে নেওয়া সকল সুবিধা বহাল থাকবে, এই মর্মে একটা আদেশ জারি করলে আমাদের সকল এই সমস্যাগুলো অতি সত্ত্বর সমাধান হবে। খুলনা থেকে ছেড়ে যাওয়া 11টি ট্রেন বন্ধ রয়েছে। প্রতিদিন এখান থেকে প্রায় 5000 যাত্রী বিভিন্ন রুটে যান। এদিন পরিবার পরিজন নিয়ে স্টেশনে এসে বিপাকে পড়েন তারা। এতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। জনগণের তো আসলে এখানে অনেক ভোগান্তি, এই জিনিসটা তো অনেক আগে জানানো উচিত ছিল আমাদেরকে, বা মেসেজ দেওয়া উচিত ছিল, তাহলে আমরা বাসের বিকল্প ব্যবস্থা করতে পারতাম। মেডিকেল কলেজে পড়ি, ওখানে আমার আর্জেন্ট পরীক্ষায় যাওয়া লাগতো, আর এখানে সব ধরনেরই বন্ধু আছে। আমার অনলাইন টিকিট কাটা আছে, এখন তারা বলতেছে যে রিফান্ডের বিষয়ে কিছু জানা যাচ্ছে না। যাইতে পারতেছি না, এখন বাস করতেছি, বাসও পাইতেছি না, এখন একটা বিভিন্ন সমস্যা বিচার করছি। ময়মনসিংহ রেল স্টেশন থেকেও আন্তনগর, মেইল ও কোনো লোকাল ট্রেন ছেড়ে যায়নি। তাতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে ফেরত দিবে, 3 কার্য দিবসে তাদের ফিরতি টাকা ফেরত পাবে। আর যারা কাউন্টারে কেটেছে 8:30টার পর থেকে কাউন্টারে টিকিট ফেরত নেওয়া হবে। রেল কর্মীদের কর্মবিরতির কারণে রাজশাহী রেল স্টেশনে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত 6টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে নির্দিষ্ট গন্তব্যে যেতে না পারায় বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ মিছিল করে এবং টিটিই ও ইলেকট্রিক কক্ষ ভাঙচুর করেন। বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশের মতো নীলফামারীতেও কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধের খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন।
কারণ সিলেটে রেল স্টেশনের কিন্তু পাশেই যে কদমতলী বাস স্টেশন আছে, সেখানে কিন্তু বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়। সহজেই সেখানকার যাত্রীরা বাসে গিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। কিন্তু বাকি যে স্টেশনগুলো আছে, যেমন একে সিলেট থেকে 24 কিলোমিটার দূরে মাইজগাঁও রেল স্টেশন বা এর পরের যে রেল স্টেশনগুলো আছে, সেই রেল স্টেশনের যে যাত্রীরা তারা কিন্তু সহজেই কিন্তু বাস পাচ্ছেন না, যার ফলে এই যাত্রীরা যিনি বলছিলেন যে তিনি সিলেটে যাবেন এখান থেকে বাসে এবং কদমতলী থেকে আবার তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা করবেন। তো সিলেটে যে রাত 12টা 1 মিনিটের পর থেকে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, অনেক যাত্রী এটা জানেন না, যার ফলে তারা একটি বড় ধরনের দুর্ভোগের সম্মুখীন পড়েছেন, যারা ট্রেন স্টেশনে এসে বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তো আশা করা হচ্ছে হয়তো এর একটা সমাধান হবে, তারা যাত্রীরা সেটা আশা করছেন। তো এই ছিল সিলেটের মাইজগাঁও রেল স্টেশন থেকে আমার কাছে সব শেষ। রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যথাসম্ভব পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে তিনি একথা জানান। উপদেষ্টা জানান, মানবিক বিচারে রেলের কর্মচারীদের জন্য যতটুকু করা সম্ভব তা করা হয়েছে। ওভারটাইম ইস্যুরও সমাধান করা হয়েছে। এর বাইরে যেসব দাবি তা আপাতত পূরণ করা সম্ভব নয় বলে জানান তিনি। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। রোজায় যাতে খাদ্য ঘাটতি না হয় এজন্য চাল ও গমের মজুদ নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। রেলের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি করে যেমনি হোক মোটামুটি একটা সে স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। দেশের মানুষের মতো আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের বৈঠক শেষে তিনি একথা জানান। এর আগে মির্জা ফখরুলের সাথে বৈঠকে দেশের কৃষি ও গবাদি পশু খাতে সহযোগিতা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আরও জানান, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সময় উপস্থিত ছিলেন। ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরো বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাংলাদেশের অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের সময় গত বছরের 19 জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় নির্মাণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে চঞ্চল সরকার। তবে এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। এছাড়াও পুলিশের এডিসি এম মইনুল ইসলাম ও বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখন থেকে কোনো গাছ কাটতে হলে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে 7 দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সার্কুলার ইস্যু করে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, সমাজ কল্যাণ অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ এই সংক্রান্ত রায় দিয়েছেন। এর আগে পরিবেশ রক্ষায় রাজধানী সহ সারা দেশে গাছ
কাটা নিয়ন্ত্রণে কমিটি গঠনের কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত বছরে 5 মে পরিবেশ রক্ষায় ঢাকা সহ সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিট আবেদনে দাবি করা হয় সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা প্রয়োজন তা দিন দিন কমছে। অতিরিক্ত মুনাফার আশায় যারা এসালাম গ্রুপের মালিকানাধীন দুর্বল ব্যাংকগুলোতে অর্থ আমানত রেখেছেন তা উদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এর জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। রাজধানীর সিডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট অথরিটি সেমিনারে গভর্নর বলেন 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম অযৌক্তিক। অভিযোগ করেন সমবায় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছে। শরফুল আলমের রিপোর্ট। মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে সারা দেশে 724টি প্রতিষ্ঠান 26,000-এরও বেশি শাখার মাধ্যমে 3 লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করে আসছে। এর বেশিরভাগই কাজ করছে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে। এছাড়াও সরকারের 22টি মন্ত্রণালয় আলাদা করে ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে। সব মিলিয়ে ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 1000-এরও বেশি। প্রয়োজনীয় তুলনায় এত প্রতিষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Why government is involved? 22টা মন্ত্রণালয় কেন ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে? আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করবো হুইচ আর দোজ মন্ত্রণালয় এবং কেন তারা এটা করছে এবং দরকারটা কি? সমবায় সমিতির যে প্রভাব এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক এবং প্রয়োজনীয়তা আছে কিনা অ্যাট অল, কারণ এটা কিন্তু ওই বেসিক্যালি লোন শার্ক তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল এবং সেটাকে লিগালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। ব্রিটিশ আমল থেকে আসছে বলেই যেটা চালিয়ে যেতে হবে এমন কোনো যৌক্তিকতা থাকা উচিত নয়। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকটের কথা তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা। দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানতের অর্থ ফেরত পেতে গভর্নরের সহযোগিতা চাইলে এসালাম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোতে টাকা রেখে যারা বিপাকে পড়েছেন তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান গভর্নর। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন, এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করতে ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ডাটাবেজে যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন গভর্নর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দুপুরের মধ্যে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সুস্পষ্ট কোনো ঘোষণা না এলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা। রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের সময় এই ঘোষণা দেন তারা। এর আগে গতকাল সোমবার দাবি বাস্তবায়নের ঘোষণার আলটিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি নিয়ে কি বলছেন শিক্ষকরা, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। নাজিয়াত, খুবই কিভাবে শুরু করি, সম্প্রতি আপনি হয়তোবা দেখেছেন যে এই শাহবাগের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তাদের উপর লাঠি চার্জ থেকে শুরু করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় পুলিশের পক্ষ থেকে। যেই শিক্ষকদের কাছ থেকে আসলে আমাদের অনেকেরই বেড়ে ওঠা, আমরা অনেকেই যারা এই মাদ্রাসা শিক্ষকদের কাছ থেকে পবিত্র কোরআনের কালাম শিখেছি, আমরা বাংলা ইংরেজি যে বেসিক যে 6টি সাবজেক্ট রয়েছে সেই শিক্ষা যারা আসলে যেই সন্তানরা নেন তাদের শিক্ষকদেরকে এরকম ভাবে লাঠি চার্জ করা, এরকম ভাবে টিয়ার গ্যাস নিক্ষেপ করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটার পর এই শিক্ষকরা কিন্তু গত পরশুদিন থেকে অর্থাৎ আজকে নিয়ে 3 দিন ধরে তারা এই শাহবাগে অবস্থান করছেন এবং এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবে
7 দিন অবস্থান করছেন। বলা যায় যে তারা 10 দিন ধরে এই আন্দোলন করছেন ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা, এবং সেই ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের এখন কিন্তু তাদের শুরু থেকে যে দাবি ছিল সেই দাবিটি রয়েছে, কিন্তু এখানে একটা আলটিমেটাম যুক্ত করা হয়েছে যে আজ বেলা 2টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তারা সেই 2টার মধ্যে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করতে হবে এরকম একটা দাবি তারা উত্থাপন করে, এবং সেটা নির্দিষ্ট সময় দেয় বেলা 2টা। নাজিয়াত, আপনাকে জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে সচিবালয়ে তাদের একটি প্রতিনিধি দল 10 থেকে 15 জন হবে, 10 থেকে 15 জন সচিবালয় শিক্ষক মন্ত্রণালয়ে গিয়েছেন এবং তারা সেখানে হয়তো বা বৈঠক করছেন, সেটা তারা আসলে আমরা তাদের পরবর্তী কর্মসূচি জানতে পারবো। তবে এখন পর্যন্ত তারা কিন্তু তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু এই শাহবাগেই আছেন এবং এখানেই তারা রাত্রি যাপন করছেন, এখানেই তারা থাকছেন। অনেকেই অসুস্থ হয়ে গেছেন, অনেককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের খুব মর্মান্তিক অবস্থা, এমন দৃশ্য 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেটা আসলে কেউই প্রত্যাশা করেনি, যে দাবি থাকতেই পারে, যে কেউ দাবি তুলতেই পারে, কিন্তু সেই দাবি আদায়ের সময়, দাবি তোলার সময় তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদেরকে লাঠিচার্জ করা। আমাদের অনেকের বাবার বয়সী মানুষরা এখানে রয়েছেন, অনেক বাবার বয়সী শিক্ষকরা এখানে রয়েছেন, তাদের গায়ে হাত তোলা, এবং যে কারণে কিন্তু তাদের এই আন্দোলনটা, এই মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তাদের এই আন্দোলনটা কিন্তু এখন আসলে একটা অন্যরকম মোড় নেয়। এবং তারা যেটা বলছেন যে তারা কোনোভাবেই এখান থেকে যদি সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যারা এখন প্রতিনিধি দল যারা রয়েছেন তারা যদি কোনো সুস্পষ্ট কোনো বার্তা নিয়ে আসতে না পারেন, তাহলে তারা এই আজকের যে আন্দোলন, আজকের যে তাদের দাবি আদায়ের অবস্থান, সেটাকে তারা আরো কঠোর করবেন। নাজিদ, আপনাকে জানিয়ে রাখতে চাই যে সারা দেশ থেকে এখানে অসংখ্য শিক্ষকরা এসেছেন। 6টি আমাদের যে বিভাগ রয়েছে, প্রত্যেক বিভাগীয় অঞ্চল থেকে কেউ না কেউ এখানে রয়েছেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকে আমাদেরকে আসলে তাদের দুঃখ ভারাক্রান্ত মনে জানিয়েছেন যে 40 বছর ধরে তারা বৈষম্যের শিকার। অনেক রাজনৈতিক দল এসেছেন গিয়েছেন, অনেকেই তাদেরকে আশা দেখিয়েছেন, কিন্তু তাদের সেই। মুহাজির, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহাজির। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে এসব কথা জানান সিইসি। বৈঠকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেয় ইইউ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে নানা প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এসব কাজে সহযোগিতা এগিয়ে আসছে বিদেশি দাতা সংস্থাগুলো। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয় নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি নিয়ে। কথা বলেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েও। ইইউ সংস্কারকে গুরুত্ব দিয়েছে বলে জানান সিইসি। তবে ইইউ রাষ্ট্রদূত মনে করেন সরকারের নির্বাচনী ছক অনুযায়ী সংস্কারের জন্য সময় পর্যাপ্ত নয়। ওনারা একটু ইয়ে করতেছে যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে করতেছে রিফর্মের জন্য। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছেন। ওনারা দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু। ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us that they will be with us in this process. Perspectives of the next elections in Bangladesh, and I have come with a message of support for the reform ambitions of the interim government. ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আরও জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে সদস্য দেশগুলো। For the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে কমিশন নানা কার্যক্রম হাতে নিয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানান সিইসি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ঠাকুরগাঁয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম চলমান আছে। প্রধান উপদেষ্টার যে ঘোষিত উইন্ডো, সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। এই সংস্কার তো আপনার বিভিন্নভাবে এটা চলবে, তবে আমরা নিশ্চিত করব যাতে করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে আধাবেলা ধর্মঘট পালন করেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এদিকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমে মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালে ধর্মঘট ডেকেছে দক্ষিণাঞ্চলে 16 জেলার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বন্ধ রয়েছে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। ধর্মঘটের কারণে 16 জেলায় জ্বালানি তেলের সংকটে বিপর্যস্ত এই অঞ্চলের জনজীবন। আমরা আসছি সেই ফরিদপুর থেকে, এই রাত্রে মশার কামড় খেলাম, তা রইলাম এখন পর্যন্ত আমরা, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। এই হঠাৎ করে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে এই কথা তো এই পেট্রোল পাম্পে এসে শুনলাম। আমাদের ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সাহেব, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, যার কারণে সারা বাংলাদেশে তেল উত্তোলন বন্ধ হয়ে গেছে। এই দেশ পরিচালনার ক্ষেত্রে যাতে ব্যাঘাত ঘটে সেই একটা চক্র এই জ্বালানির সেক্টরটাকে আর কি বিশৃঙ্খলা করার জন্য এই মামলাগুলো দিয়েছে। খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিক নেতা আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে তেল উত্তোলন বন্ধ রাখে। সড়কের অবরোধ তুলে দিতে প্রশাসনের বল প্রয়োগ ও শ্রমিকদের মারধর করায় দেশব্যাপী আধাবেলা ধর্মঘট পালন করে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। আমাদের সেক্রেটারি যতক্ষণ মতো যাবেন না আমরা গাড়ি চালাবো না। সাধারণ সম্পাদক সাহেবের নামে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি আমার ক্যাবিনেট নেতৃবৃন্দ আরো 4 জন আছে, 3 জন আছে সাধারণ সম্পাদক বাদে, এই 3 জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত খুলনা সহ 16 জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্থানীয় সরকার সংস্কার বিষয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সহযোগী সংস্থা ও নেটওয়ার্ক সমূহকে সাথে নিয়ে ওয়াটার এইড বাংলাদেশ এবং এনআইএলজি যৌথভাবে এই সভার আয়োজন করে। পরামর্শ সভায় 60টিরও বেশি সংস্থা যৌথভাবে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে তাদের মতামত দেয়। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান প্রফেসর তোফাইল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়াও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যরা অংশ নেন। সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস, সিডা, জাইকা এবং এনআইএলজির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান ও সুইস দূতাবাসের নেক্সাস প্রোগ্রাম ম্যানেজার মিসেস আইরিন হফস্টেটারও মতামত দেন। অষ্টমবারের মতো অনুষ্ঠিত হল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠান। সকালে রাজধানী মিরপুরের পিএসসি কনভেনশন হলে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, উপাচার্য অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র সাহা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িহাট সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে, তবে বিষয়টি লোকজন টের পেলে ডাকাতরা পালিয়ে যায়। গতরাত 12টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে কয়েকজন ডাকাত। ব্যাংকটির নৈশ প্রহরী আসাদুল ইসলাম তা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে ছুটে যায়। এ সময় পালিয়ে যায় ডাকাতরা। তবে এই ঘটনায় ব্যাংক থেকে ডাকাতরা কোনো টাকা ও জরুরি কাগজপত্র নিতে পারেনি বলে জানিয়েছেন ওই শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রাজু মিয়া। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্যা, শীত, ঝড়, বৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেও দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। এর বিনিময়ে যে সম্মানই তারা পান, এতে সংসার চালানোই দায়। তারপরও নিজের কষ্ট পাথর চাপায় দিয়ে হাসি মুখে প্রতিদিন নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করে চলেছেন তারা। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 2015 সালে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন হোগলপাতিয়া গ্রামের আকনবাড়ি জামে মসজিদে ইমামতি করেন হাফেজ এনামুল হক। 5 সদস্যের সংসার তার। মসজিদ কমিটি তাকে প্রতি মাসে সম্মানী বাবদ 3000 টাকা দেন, তাও ঠিকমতো প্রতি মাসে পান না। তাই সংসার চালানোর জন্য ইমামতির পাশাপাশি বেছে নিয়েছেন কৃষিকাজ। শুধু এনামুল নয়, তার মতো একই অবস্থা অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিনের। সামান্য বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। চক্ষু লজ্জার কারণে ব্যক্তিগত কষ্টের কথা কাউকে বলতে পারেন না। এলাকাবাসী আমার প্রতি একটা বেতন নির্ধারণ করা হয়েছে 3000 টাকা। হয়তো মাস শেষে দেখা যায় 3000 টাকা করে না, 2500 টাকা, 2000 টাকা করে। কিন্তু তাদের দিতেও কষ্ট, কিন্তু আমার চলতেও কষ্ট। হয়তো দেখা যায় আমার চালাইতে তাদের অনেক কষ্ট হয়। এই কয় টাকা বেতনে আমার চলতে আমার পরিবার নিয়ে অনেক খুব কষ্ট হয়। 3000 টাকা দিলে কি হয়? বাজার হয় না, চাইল কিনবো আমরা, না বাজার করবো, না আমার কি করবো, করার কিছু নাই। আমরা যারা আছি এদের একজনের হাত খরচ 5 থেকে 6000 টাকা। সেই জায়গায় যদি একজন হুজুরের বেতন 3000 টাকা হয়, তা সে কিভাবে চলে? আমি 5500 টাকা বেতন পাই। আমার তো সরকার থেকে যদি কিছু সাহায্য করতো তাহলে আমি চলতে পারতাম না। মাদারীপুর জেলায় যত মসজিদ রয়েছে সেখানকার ইমাম ও মুয়াজ্জিনরা সরকারিভাবে কোনো ভাতা বা সম্মানী পান না। শুধুমাত্র জেলার মডেল মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমরা সরকারিভাবে বেতন ভাতার আওতায় এসেছে বলে জানিয়েছেন মাদারীপুর ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ। আলেমরাও আসলে সমাজের একটি অংশ, তাদেরকে দেওয়া উচিত। সেইটা চিন্তা করি বর্তমানে আমার ধর্মশিক্ষা মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ আছে। আমাদের মহাপরিচালক মহোদয়েরও সেই চেষ্টা আছে ইসলামী ফাউন্ডেশন থেকে, যে আগামীতে যাতে প্রত্যেকটা মসজিদ সামাজিক আওতায় কিছু বাতা বই করা যায়, সেটা এই কোরআন হাদিস পড়িয়ে, অর্থাৎ মক্তব সিস্টেমে। সেটা এখনো প্রক্রিয়া দিন কবে হবে জানি না, তবে আপাতত আমরা প্রতি বছরই কিছু না কিছু কেন্দ্র বাড়াই। জেলায় 5500-এর বেশি মসজিদ রয়েছে। শহর পর্যায়ের মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন থাকলেও গ্রামের বেশিরভাগ মসজিদে একজনই সব দায়িত্ব পালন করেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর বাড়িধারায় ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্প অ্যাসেন্ট হেলথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বহুমুখী সংস্থা অ্যাসেন্ট গ্রুপ। অত্যাধুনিক এই প্রতিষ্ঠান দেশের ডায়াগনস্টিক এবং বহির্বিভাগ সেবায় ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে একই ছাদের নিচে মিলবে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা, ব্যক্তিগত কনসালটেশন এবং প্রিভেন্টিভ কেয়ারের মতো বিভিন্ন সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দা মাদিহা মোশমোর্শেদ, সিইও ডাক্তার আনোয়ারুল ইকবাল, চিফ অপারেটিং অফিসার ডাক্তার সেলিনা লাইওয়ালা, বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টর আমের আহমেদ এবং অ্যাসেন্ট হেলথের ল্যাব ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। সেবার মান বাড়ানোর মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে এনসিসি ব্যাংক PLC 2 দিন ব্যাপী বার্ষিক
ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সিলেটের হবিগঞ্জে দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল্লাহ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজিদ উল বাশার FCA বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সাথে ফোনে কথা বলার বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। আগামী দিনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এশিয়া ও বিশ্ব রাজনীতির হালচাল নিয়েও আলোচনা করেছেন তারা। মোদিও তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুই দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায় আগামী দিনেও তারা একসাথে কাজ করবেন। গত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মোদি। আগামী মাসে ওয়াশিংটনে বৈঠক করতে পারেন এই দুই নেতা। পার্টিস খেলার খবর। বড়দের টি-20তে হারলেও অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটে হারিয়ে জয় দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ। সুপার 6 এর ম্যাচে ভারতের কাছে হেরে আগেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের তরুণীদের। সুপার 6 এর নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তাররা। মালয়েশিয়ায় প্রথমে ব্যাট করে বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা খেলায় মাত্র 54 রানে গুটিয়ে যায় ক্যারিবীয় নারীরা। জবাবে কোনো উইকেট না হারিয়ে 25 বল হাতে রেখে 55 রান তুলে জয় পায় বাংলাদেশ। জুয়াইরা ফেরদৌস 25 এবং ফাহমিদা ছোঁয়া 14 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কর্মবিরতিতে রেল চালক, গার্ড ও টিকিট চেকাররা। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। রাজশাহীতে বিক্ষুব্ধ যাত্রীদের মিছিল ভাঙচুর। যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক, মন্তব্য রেলপথ উপদেষ্টার। যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, নতুন বরাদ্দ সম্ভব নয়, জানালেন সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চায়, মন্তব্য আমির খসরুর। ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা। এসআলমের মালিকানাধীন ব্যাংক থেকে টাকা পেতে সময় লাগবে, জানালেন গভর্নর। ক্ষুদ্র ঋণের লাইসেন্স নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে সমবায় সমিতিগুলো। এবং খুলনা সহ 16 জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। সারা দেশে আধাবেলা ধর্মঘট পালন। জ্বালানি তেলের সংকটে জনজীবনে ভোগান্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।